বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিরাট বিশাল একটা রহস্য আছে। প্রায় ৬০০ বছরের একটা লম্বা সময়ে যার কোনো সাহিত্যিক প্রমাণ আমাদের হাতে প্রায় ছিলই না। আর এই পুরো রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে শুধুমাত্র একটা পুঁথির মধ্যে। চলুন আজ এই হাজার বছরের পুরনো গোয়েন্দা গল্পের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতেই একটা জবরদস্ত বিতর্ক। বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা ঠিক কখন শুরু হয়েছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন ৬৫০ খ্রিস্টাব্দ থেকে, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন না, ৯৫০ খ্রিস্টাব্দ থেকে। দুজনের মতের মধ্যে প্রায় ৩০০ বছরের ফারাক। ভাবুন তো, এই একটা বিতর্কই পুরো বিষয়টাকে কেমন একটা রহস্যের চাদরে ঢেকে দেয়। আর এই বিতর্কের এই পুরো রহস্যের কেন্দ্রে আছে মাত্র একজন সাক্ষী। ভাবা যায়, প্রায় ৬০০ বছরের সাহিত্যিক ইতিহাসের প্রমাণ হিসাবে আমাদের হাতে আছে শুধু ওই একটাই পুঁথি। একটি মাত্র সূত্র দিয়ে একটা গোটা যুগের রহস্য ভেদ করতে হবে আমাদের। তাহলে চলুন এই হাজার বছরের রহস্যের প্রথম পর্বে ঢোকা যাক। সেই হারিয়ে যাওয়া পুঁথি আর তাকে খুঁজে বের করার সেই অবিশ্বাস্য অভিযান। এই গোয়েন্দা গল্পের নায়ক কে? তিনি হলেন মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৮৮২ সাল নাগাদ রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের কিছু প্রাচীন পুঁথির কথা জানান। ওই সামান্য সূত্রটুকুই যথেষ্ট ছিল। শাস্ত্রী মশাই শুরু করলেন তার অভিযান। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার কঠিন পথ পাড়ি দিয়ে তিনি নেপালে যান। অবশেষে ১৯০৭ সালে তার উপস্থ কাজে লাগল। নেপালের রাজদরবারের লাইব্রেরিতে ধুলোর আস্তরণের নিচ থেকে তিনি খুঁজে পেলেন ৪টি অমূল্য পুঁথি। আর এর প্রায় ৯ বছর পর ১৯১৬ সালে যখন হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বইটা বেরোল, তখন বাংলা সাহিত্য জগতে রীতিমতো একটা ঝড় উঠে গেল। কিন্তু পুঁথিটা খুঁজে পেলেই তো হলো না, আসল চ্যালেঞ্জ তো শুরু হলো এরপর। এর ভেতরের অদ্ভুত সাংকেতিক ভাষার রহস্য ভেদ করাটাই ছিল সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন কাজ। হরপ্রসাদ শাস্ত্রী নিজেই এর ভাষার একটা দারুণ নাম দিয়েছিলেন, সান্ধ্য ভাষা, আলো আধারী ভাষা। ব্যাপারটা অনেকটা কোডেড ল্যাঙ্গুয়েজের মতো। এর দুটো মানে আছে, একটা বাইরের সহজ সরল অর্থ, যেটা সাধারণ মানুষের জন্য, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সাধকদের জন্য গভীর আধ্যাত্মিক সংকেত। যেমন ধরুন, কোনো পদে বলা হচ্ছে নৌকা নিয়ে নদী পার হওয়ার কথা। আপাতদৃষ্টিতে এটা তো একটা সাধারণ ঘটনা, কিন্তু এর ভেতরের মানে হলো এই দেহটা হলো নৌকা, আর সাধনার নদী পার হয়ে নির্বাণ লাভ করতে হবে। কি অসাধারণ ভাবনা, তাই না? তো এই অদ্ভুত ভাষা নিয়ে পণ্ডিতদের মধ্যে দুটো দল হয়ে গেল। একদিকে হরপ্রসাদ শাস্ত্রী, একে বলছেন আলো আঁধারি বা রহস্যের ভাষা, কিন্তু অন্যদিকে ভাষাবিদরা প্রশ্ন তুললেন এর ভৌগোলিক উৎস নিয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো গবেষকরা বললেন এর মধ্যে বাংলা এবং অসমিয়া দুটো ভাষারই প্রভাব আছে, তাই এর নাম দিলেন বঙ্গ কামরূপী। শেষ পর্যন্ত এই বিতর্কের ফাইনাল রায়টা দিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি তার বিখ্যাত বই দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একেবারে যেন ফরেন্সিক পরীক্ষার মতো করে এর ধ্বনি, শব্দ আর ব্যাকরণ বিশ্লেষণ করে দেখালেন। তিনি প্রমাণ করে দিলেন যে এর লিঙ্গুইস্টিক ডিএনএ যাকে বলে সেটা একেবারে খাঁটি বাংলা। আর তিনিই প্রথম সন্দেহাতীতভাবে প্রমাণ করলেন যে চর্যাপদে হল বাংলা ভাষার আদি পিতামহ। তো ভাষা নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন সেই মানুষগুলোর জগতে ঢোকা যাক যারা এই অসাধারণ পদগুলো লিখেছিলেন। এই সিদ্ধাচার্যদের লেখা কোডেড কবিতার মাধ্যমে আমরা উকি দেব হাজার বছর আগের এক অচেনা দুনিয়ায়। এই কবিদের মধ্যে কয়েকজন ছিলেন বলতে গেলে রকস্টারের মতো। সবার আগে বলতে হয় কানহোপার কথা। তিনি সবচেয়ে বেশি, মোট ১৩টা পদ লিখেছেন, আর তার কবিতার মধ্যে একটা অদ্ভুত নাটকীয়তা, একটা তেজ খুঁজে পাওয়া যায়। তারপরেই ছিলেন ভুসুকুপ্পা এবং সরহাপার মতো অসাধারণ সব কবিরা। তবে চর্যাপদের একেবারে প্রথম পদটাই কিন্তু সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো। কবি লুইপা লিখছেন কা তরুবর পঞ্চবিডাল, চঞ্চল ছিয়ে পৈঠাকাল। এর মানে হল শরীরটা হলো ৫টা ডালওয়ালা একটা গাছের মতো, আর চঞ্চল মনে প্রবেশ করে কাল বা মৃত্যু। ভাবুন একবার, হাজার বছর আগেও মানুষের চঞ্চল মন বা রেস্টলেস মাইন্ড নিয়ে এত গভীর ভাবনা ছিল, যেটা আজকের এই ডিস্ট্র্যাকশনের যুগে কতটা সত্যি, কতটা প্রাসঙ্গিক।
চর্যাপদ কিন্তু শুধু আধ্যাত্মিকতার কথাই বলে না, এটা তখনকার সমাজের একটা আয়নাও বটে। যেমন ঢেন্ডুনপা নামের একজন কবি তার পদে দারিদ্র্যের এক হাড় কাঁপানো ছবি এঁকেছেন। তিনি লিখছেন, টালতে মোর ঘর নাহি পোড়ো বেশি, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশি। মানে টিলার উপর আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে একদানা ভাতও নেই, অথচ রোজই অতিথি আসে। এটা শুধু কবিতা নয়, এটা হাজার বছর আগের সমাজের এক নির্মম বাস্তবতার দলিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, চর্যাপদের মধ্যে এমন কিছু প্রবাদ বাক্য আছে যা আমরা হয়তো আজও কথায় কথায় ব্যবহার করি। যেমন আপনা মাংসে হরিণা বৈরী, মানে নিজের মাংসই হরিণের শত্রু। বা ধরুন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ভাবতে অবাক লাগে, তাই না? হাজার বছর ধরে এই কথাগুলো আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে টিকে আছে। তবে চর্যাপদের সবচেয়ে বড়, সবচেয়ে বিপ্লবী আবিষ্কারটা ছিল সম্পূর্ণ অন্য একটা জায়গায়। এটা ছিল একটা পরিচয়ের জন্ম, আমাদের মানে বাঙালি পরিচয়ের জন্ম। সবকিছুকে ছাপিয়ে যায় চর্যাপদের একটা লাইন। কবি ভূসুকুপা তার ৪৯ নম্বর পদে লিখলেন মাত্র ৪টে শব্দ, যা আক্ষরিক অর্থেই ইতিহাস তৈরি করে। আজই ভূসুকো বঙ্গালী ভৈলি, মানে আজ ভূসুকো বাঙালি হল। এক মুহূর্তের জন্য একটু ভাবা যাক এই লাইনটার গুরুত্ব। সেই যুগে যখন মানুষের পরিচয় তার ধর্ম দিয়ে, তার এলাকা দিয়ে, তখন একজন কবি নিজেকে চিনিয়ে দিচ্ছেন তার ভাষা দিয়ে। এটা শুধু একটা বাক্য না, এটা একটা বিপ্লব। পৃথিবীর ইতিহাসে ভাষাকে কেন্দ্র করে একটা জাতিসত্তার বোধ, যাকে আমরা আজ বাঙালি জাতীয়তাবাদ বলি, তার প্রথম বীজটা হয়তো এখানেই বোনা হয়েছিল। ধর্ম আর অঞ্চলের সীমানা পেরিয়ে ভাষার পরিচয় এক হওয়ার এই ধারণাটা সময়ের থেকে শত শত বছর এগিয়েছিল। তাহলে চর্যাপদকে কি বলা যায়? এটা শুধু বাংলা ভাষার প্রথম বই নয়, এটা আসলে হাজার বছর আগের বাঙালির মনের একটা এক্স-রে প্লেট। এর আলো আধারী ভাষার আড়ালে একদিকে যেমন গভীর আধ্যাত্মিকতার সাধনা লুকিয়ে আছে, তেমনি অন্যদিকে ফুটে উঠেছে সাধারণ মানুষের কঠিন জীবন সংগ্রামের বাস্তব ছবিটা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। হাজার বছর আগে কবি ভূসুকোপা ধর্ম বা অঞ্চলের ঊর্ধ্বে উঠে ভাষার ভিত্তিতে বাঙালি পরিচয় দিয়েছিলেন। সেই হাজার বছর আগে তৈরি হওয়া পরিচয়ের সাথে আজকের দিনে আমাদের পরিচয়ের যোগসূত্রটা ঠিক কোথায়? আর ভবিষ্যতে এই পরিচয়ের চেহারাটাই বা কেমন হতে পারে? প্রশ্নটা ভাবার মতো।